আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আজাদ চৌধুরী একাডেমি অফিসিয়াল পেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকে তোমরা যারা আমার এই ক্লাসটি দেখবে মনোযোগ সহকারে, তোমাদের কোনো সমস্যাই থাকবে না। যেহেতু তোমাদের কোনো সমস্যা থাকবে না, তাই আমি তোমাদেরকে আরেকটি বিষয়ে রিকোয়েস্ট করব, তোমরা আমার এই ক্লাসটিকে শেয়ার দিবে যাতে তোমাদের সহপাঠী শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্লাসটি পৌঁছে যায় এবং তারা কিছুটা হলে উপকার বা কাজে লাগতে পারে। তাই জন্য আমি সম্মানিত অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই আমার এই পেজটি বা ক্লাসটি আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই অবশ্যই শেয়ার করবেন। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই সেই ক্লাসটা শেয়ার করবেন যাতে করে আমার শিক্ষার্থী বন্ধুদের কিছুটা হলেও কাজে লাগতে পারে এবং আমার ওই ক্লাসটা বানানো বা উপস্থাপন করাটাও কিছু সার্থক হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। তাই কথা বেশি না বাড়িয়ে আমি আমার মূল ক্লাসের দিকে যাচ্ছি। তাই আমি আবার আহ্বান জানাচ্ছি, অবশ্যই আমার ক্লাসটাতে একটি লাইক এবং সম্ভব হলে একটি কমেন্টস করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গঠিত হয় সাবজেক্ট প্লাস এবি মানে অক্সিলারি ভার্ব। আমার বিষয় হচ্ছে সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা অক্সিলারি ভার্বটিকে ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে নিয়ে যেতে হবে। কোথায়? ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্বটি নিয়ে যেতে হবে। আরেকটি কথা আমি বলে রাখি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় অর্থাৎ হ্যাঁ-বোধক হয় তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হবে। সেই জন্যই তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা খুব জটপট দেখে নিব, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করব এবং তোমরা ইতিমধ্যেই যারা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানো, অক্সিলারি ভার্ব সাধারণত প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, উভয় ভার্বই অক্সিলারি ভার্ব। এখানে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব পাই বা মডাল অক্সিলারি ভার্ব। আমরা উক্ত অক্সিলারি ভার্বটিকে ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে নিয়ে যাব এবং একটা কনস্ট্রাকশন নোট দিব, সংক্ষিপ্ত একটা নোট বসাবো। আর সেন্টেন্সের পরে সাবজেক্ট বসাবো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি আবারও বলে রাখি, ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব বসালেই সেন্টেন্সটি ইন্টারগেটিভ হয়ে যায়, অর্থাৎ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। আমি এই বিষয়টিকে আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর জন্য একটি এক্সাম্পল দিয়ে রেখেছি। আশা করি তোমরা এক্সাম্পলটা লক্ষ্য করলেই খুব সহজে আনসারটা করতে পারবে। হাবিব ইজ ভেরি গুড বয়। এখানে আমরা আগেই বলে রাখছি, যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে উক্ত অক্সিলারি ভার্বটাকে কোথায় বন্ধুরা নিয়ে আসতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই আছে ইজ। আর এর আগে আমি বলে রাখছি, যেহেতু সেন্টেন্সটা অ্যাফারমেটিভ সেন্টেন্স, অবশ্যই একটা কনস্ট্রাকশন নোট আনতে হবে, সেটা হচ্ছে গিয়া এন অ্যাপোস্ট্রোফ টি। যদিও আমি এবি মানে অক্সিলারি ভার্ব বোঝাচ্ছে আর এন অ্যাপোস্ট্রোফ টি, ইজন্ট হাবিব ইজ ভেরি গুড বয়, অর্থাৎ অর্থ হাবিব খুব ভালো ছেলে। হাবিব কি খুব ভালো ছেলে না, একথার অর্থ বোঝাচ্ছে সেন্টেন্সের অর্থ ঠিকই রয়ে গেছে। এই জন্যই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করেছি। এখন কথা হলো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এ অক্সিলারি ভার্ব প্লাস নট থাকে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব প্লাস
নট থাকে তাহলে অবশ্যই অ্যাসার্টিভ করতে গেলে সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে কি সাবজেক্ট, এবং উক্ত নটটা বাদ দিতে হবে। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? হাবিব ইজ এ ভেরি গুড বয়। আশা করি তোমরা এই নিয়মটা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করছো। আর যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে তো আছেই। আমি পরবর্তী নিয়মের দিকে আলোচনা করতে যাচ্ছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বের পরে যদি কোনো নট থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আগের সেন্টেন্সের গঠন অনুযায়ী আমি বলে রেখেছিলাম যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু এখন জিনিসটাকে আরেকটু স্পষ্ট করার জন্য আমি গঠন উল্লেখ করছি। অক্সিলারি ভার্ব এর পর যদি কোনো নট থাকে তাহলে অবশ্যই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুধু অক্সিলারি ভার্বটা বসাবো বন্ধুরা, অক্সিলারি ভার্ব বসাবো। অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ থাকলে ইন্টারোগেটিভে কি হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা থাকবে শুধু আমরা উক্ত অক্সিলারি ভার্বটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। সেক্ষেত্রে নটকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নাবোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই পজিটিভ হতে হবে। আমি আবারও দেখা যাক আরেকটু স্পষ্টভাবে বোঝার জন্য কি একটি উদাহরণ তো আছেই, ঝটপট দেখে নাও। রাজু ইজ নট এ ভেরি গুড স্টুডেন্ট। রাজু ইজ নট এ ভেরি গুড স্টুডেন্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অবশ্যই একটি অক্সিলারি ভার্ব এবং তার সঙ্গে একটি নট আমি আন্ডারলাইন দিয়ে রেখেছি। তাহলে ঝটপট করে পেলি আমার আনসারটা। অক্সিলারি ভার্ব অবশ্যই নিয়ে আসতে হবে ইজ। অক্সিলারি ভার্ব আমরা অবশ্যই নিয়ে আসলাম কি ইজ, তারপর সাবজেক্ট রাজু, বাকি যেভাবে আছে আমরা বসিয়ে দিলাম। শুধু অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম সাবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে বলবে না কিন্তু। এবার আমরা পরবর্তী নিয়মের দিকে যাই। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে না পাই, প্রশ্নটা কি বললাম বন্ধুরা? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব খুঁজে না পাই তাহলে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে একটি মূল ভার্ব থাকবে। কি থাকবে? মূল ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। বি1 মানে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আমরা কি দেখে নিব? মূল ভার্বটার কি ফর্মে থাকতে হবে? বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব বসবে, সেটা হচ্ছে ডু। কি বসবে বন্ধুরা? অক্সিলারি ভার্ব ডু। আর আমি আগেই জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে একটি নট তো দিতেই হবে 1 নং রুলস অনুযায়ী, কিন্তু অক্সিলারি ভার্ব ডু। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বেশিরভাগ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব 1 থাকে এবং বেশিরভাগ সেন্টেন্সই অ্যাফার্মেটিভ থাকে। এই জন্যই আমি ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডোন্ট নিয়ে আসছি। তোমরা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডোন্ট বসিয়ে দিবে। আর কি বসাতে হবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো সঠিকভাবে বা ভালোভাবে বোঝার চেষ্টা করব। দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখানে প্লে হচ্ছে ভার্ব 1, প্লে ভার্বের 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হলে অক্সিলারি ভার্ব কি বসবে? ডোন্ট। আমরা কি বসাবো? অবশ্যই ডোন্ট বসিয়ে দেব, ডোন্ট, এবং পরে সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত বসবে। তাহলে সাবজেক্ট দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, অবশ্যই ভার্বটা এখানে সেম থাকবে। এখন প্রশ্ন হলো যদি পরীক্ষায় ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা অ্যাসার্টিভ কিভাবে করব? অবশ্যই অ্যাসার্টিভ করতে গেলে আমাদের ডোন্টকে বাদ দিতে হবে। কি দিতে হবে? ডোন্টকে বাদ দিতে হবে। তাহলে আর শেষে প্রশ্নবোধক চিহ্নকে বাদ দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি হয়ে দাঁড়াবে? অ্যাসার্টিভ। ভেরি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ে। আমি খুব বক্স আকারে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের বোঝার
বুঝতে কোথাও যদি কোনো সমস্যা থাকে অথবা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো। আমি তোমাদের কমেন্টসের উত্তর খুব যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা পরবর্তী নিয়মের দিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা কি বললাম যে অক্সিলারি ভার্ব না থাকে, আমি আগেই বলে রাখি যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব সাধারণত 3টি ফর্মে একটি বাক্যে বসে। কয়টি বন্ধুরা বললাম? তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। যদি অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে না থাকে তাহলে মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অবশ্যই 3টি ফর্মে থাকে। একটি ফর্ম আমরা আগেই দেখেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম অর্থাৎ বি1। এখন পরবর্তী যে নিয়মে আমরা আসছি সেটা হচ্ছে ভার্বের বি1 এর সাথে এস বাই এস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত যদি থাকে তাহলে খুবই সহজ আমি কি এস বাই এস যুক্তি যদি থাকে তাহলে অবশ্যই আমরা কি বসাবো? ডাজ। কি বসাবো? অবশ্যই আমরা ডাজ বসিয়ে দিব। ডাজ। তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে কি বসতে হবে? ডাজ। যেহেতু আমি আগেই বলেছি যে বেশিরভাগ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হবে, এই জন্যই আমি ডাজ বসিয়ে রেখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করবে যে নট কেন বসিয়েছি। নট কোনো অক্সিলারি ভার্ব না, সেটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে ইন্টারগেটিভটা নেগেটিভ করতে হয়, তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না। আশা করছি তোমরা বিষয়টি আবারও বুঝতে পারছো। এবং মূল প্রশ্ন হচ্ছে এখানে যদি সে অক্সিলারি ভার্ব বসে তাহলে মূল ভার্বটা কি বসবে? দেখো মূল ভার্বটা খুব সুন্দরভাবে আমি দিয়ে রেখেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এস বাই এসটা কি ডাজ, ডাজের সঙ্গে বসলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। একটি উদাহরণ তো আছে তোমাদের আরেকটু পরিষ্কার হওয়ার জন্য। উদাহরণটি হচ্ছে হি স্পিক্স ইংলিশ ইন দ্য ক্লাস। হি স্পিক্স ইংলিশ ইন দ্য ক্লাস। স্পিক্স, স্পিক্সের সঙ্গে কি আছে? স্পিক্সের সঙ্গে অবশ্যই স্পিক্সের সঙ্গে এস বাই এস। এস বাই এস যদি থাকে তাহলে আমরা কি বসিয়ে করছি? ডাজেন্ট। কি বসিয়ে দিলাম? ডাজ এর সাথে আসবে ডাজেন্ট স্পিক, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বাই এসটা উঠে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। এখানে আরেকটি কথা বলে রাখাই ভালো যে ডু, ডাজ, ডিডের পর অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন প্রশ্ন হলো যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে আমাদের কি করতে হবে? উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাজ নট উঠিয়ে দিতে হবে এবং ডাজ নটের সাথে উঠিয়ে দিয়ে ভার্বটার সাথে এস দিতে হবে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি পরবর্তী যে ভার্বটি, অবশ্যই আরেকটি ভার্ব আমাদের মেন ভার্ব, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্ব টু বলতে বোঝানো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ বি টু। কোনো ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি বসাবো? ডিড। অক্সিলারি ভার্ব অবশ্যই আমরা ডিড বসাবো, যেহেতু নট আছে অ্যাফার্মেটিভ থাকবে বেশিরভাগ, এই জন্য নট বসাবো। এবং পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, পরবর্তী ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে। আশা করি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট হবে তোমাদের কাছে। she loved me very much, she loved me very much, সেই ক্ষেত্রে loved verb to, verb to হলে auxiliary verb আমাদের auxiliary verb দিতে হবে অবশ্যই did, auxiliary verb কি দিতে হবে বন্ধুরা? did এর সাথে একটা not didn't, আর পরবর্তী verb এর present form বসে। আমরা এবার প্রশ্ন হলো যদি ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যাওয়া যায়, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স গেলে ডি উঠিয়ে দিতে হবে এবং ভার্বের টু ফর্ম করতে হবে, সাবজেক্টের শুরুতে নিয়ে যেতে হবে। অর্থাৎ আশা করি তোমরা এই নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। খুব ভেরি ইজি পরীক্ষায় অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নের উত্তর দেওয়া। আশা করি আমার এই নিয়মগুলো দেখলে তোমাদের কাছে বিষয়টি আরো অনেক সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে এবার প্রশ্ন হলো
যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, কিছু নেগেটিভ মার্কার থাকে। সেই নেগেটিভ মার্কারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অবশ্যই ভার্বের পরে একটা নো থাকতে পারে, অর নাথিং থাকতে পারে, অর নেভার। অবশ্যই তিনটির মধ্যে যে কোনো একটি থাকবে। সেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ বোঝায়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ বোঝায় তাহলে অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি করতে হবে, অ্যাস ইন্টারগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ নট বসানো যাবে না। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি বুঝি, ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসিয়ে দিতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস যদি মেন ভার্ব থাকে, আমরা ডট ডট দিয়ে রেখেছি মেন ভার্ব যদি থাকে, এখানে আমি ডট দিয়ে রেখেছি মেন ভার্ব। সবচেয়ে বড় কথা যেটা লক্ষণীয় বিষয়, তোমাদের অবশ্যই যদি কোনো নো থাকে তাহলে নো এর পরিবর্তে বসাতে হবে এনি। নো এর পরিবর্তে কি বসাতে হবে শিক্ষার্থী বন্ধুরা, নো এর পর এনি বসাবো। যদি নাথিং থাকে তাহলে নাথিং এর পর অবশ্যই এনিথিং বসাতে হবে, এনি থিংস। এছাড়া যদি নেভার থাকে তাহলে অবশ্যই এবার বসাতে হবে। তাহলে এই বিষয়টাকে আরেকটু সুস্পষ্ট করার জন্যই আমি একটি এক্সাম্পল এর মাধ্যমে চলে যাচ্ছি। I have nothing to do for you, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, নাথিং আছে, উপযুক্ত গঠন অনুযায়ী। তাহলে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, অক্সিলারি ভার্ব হ্যাভ, অবশ্যই হ্যাভকে প্রথমে দিতে হবে হ্যাভ। এরপর সাবজেক্ট, নিয়ম অনুযায়ী সাবজেক্টকে আই বসালাম। নাথিং এর পরিবর্তে অবশ্যই আমরা নির্দেশনা তো আগেই বলে রেখেছি এনিথিং টু ডু, অর্থাৎ আমার তোমার জন্য কোনো কিছু করার নেই। আমার কি তোমার জন্য কোনো কিছু করার আছে, এই কথার অর্থ সেম। অতএব আমরা খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। জাস্ট কয়েকটি ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে, সেই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই নোট খাতায় লিখে রাখবে এবং বারবার চর্চা করবে। পরীক্ষা টেস্ট পেপার বিভিন্ন বোর্ড বই থেকে সেগুলো বারবার পড়বে, বোর্ড অ্যানালাইসিস করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমি তোমাদের বোঝার সুবিধাতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আসছি। অবশ্যই এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করছি সেই সেটার চেয়ে একটু ব্যতিক্রম নিয়ম হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে শুরুতে অর্থাৎ সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান অথবা অল থাকে, অলের পর ভার্বের ওয়ান বসে অথবা এস বা ইয়েস যদি থাকে, তাহলে আমরা সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে অবশ্যই এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান বা অল এর পরিবর্তে হো বসাতে হবে। কি বসাতে হবে শিক্ষার্থী বন্ধুরা, হো। আর আমরা আগেই পড়েছি ভার্বের ওয়ান যদি থাকে তাহলে অবশ্যই কি বসে, ডু। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজেন্ট, এবং ভার্বের যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে ডিড। আমি সাধারণত বেশিরভাগ ফার্স্ট ফর্মে থাকে না, এই জন্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ অলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আর এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ানের ক্ষেত্রে অবশ্যই এস বাই ইয়েস থাকে। সেই ক্ষেত্রে এস বাই ইয়েস থাকলে আমরা পূর্বের নিয়মে জেনেছি অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ। আমি বিষয়টাকে আরেকটু সহজ করার জন্য তোমাদের কাছে অবশ্যই একটা এক্সাম্পল তো রেখেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা উক্ত এক্সাম্পলের দিকে যদি মনোনিবেশ করো তাহলে আরও খুব সহজেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সাম্পলের দিকে যাচ্ছি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকেই সুখী হতে চায়। এখানে আমি আগেই বলে রেখেছি এভরিবডির পরিবর্তে কি বসাতে হবে, হো। এভরিবডির পরিবর্তে হো বসলো। উইশেস টু বি, উইশেস ভার্বের সাথে এস বা ইয়েস আছে বিদায় আমরা আগের নিয়মে আলোচনা করেছি ডাজ। অক্সিলারি মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ বসে, যেহেতু গঠন অনুযায়ী নট, আমি নট দিয়ে রেখেছি। ডাজেন্ট, ডাজেন্ট, ডো নট, ডোন্ট, ডাজেন্ট, ডিজেন্টের পর অবশ্যই ভার্বের ওয়ান অর্থাৎ পেস ফর্ম বসে উইশ টু বি হ্যাপি। এখন প্রশ্ন হলো, যদি পরীক্ষায় ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স হযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই হো এর পরিবর্তে আমরা
এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান যে কোনো একটি ওয়ার্ড বসিয়ে দিলেই হবে। তারপরে ডাজ নট উঠে মূল ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস, অর্থাৎ আমাদের পরবর্তী অ্যাজ বা ইয়েসের যে নিয়মটি আছে উক্ত নিয়মের সঙ্গে অনেকটা মিল আছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছ। এবার আমরা লাস্ট আরো দুইটা নিয়ম নিয়ে আলোচনা করি। এখন প্রশ্ন হলো, একটু এক্সেপশনালের দিকে যাচ্ছি। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরির পরে নাউন থাকে, অর্থাৎ আগে নাউন কোনো ব্যক্তির নাম যদি থাকে, কোনো বস্তু যদি থাকে, বা বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম থাকে, এভরির পরে কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা অবশ্যই কি বসাবো? এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, অর্থাৎ ইজ দেয়ার এনি বসাতে হবে এবং যে নাউনটি আছে সেই নাউনটি বসাতে হবে। এরপর একটি হো বসিয়ে আগের নিয়ম অনুযায়ী ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ, ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ডিড, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ এই বিষয়টি খুব জটিল না, তোমরা মনোনিবেশ করলেই পড়তে পারবে। সেটা একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম, পরীক্ষা অনেক সময় থাকে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই টেস্ট পেপার যখন তোমরা অ্যানালাইসিস করবে, সলভ করবে, এই নিয়মটা তোমরা অবশ্যই খুঁজে পাবে। সো আমি একটি উদাহরণ দিয়ে রেখেছি যাতে তোমাদের বোঝার আর একটু সহজ হয়। যেমন এভরি ম্যান, সেটা আমার ব্যক্তি থাকতে পারে, সেটা নাম থাকতেও পারে। এভরি ম্যান লাভস ফ্লাওয়ার, অর্থাৎ ম্যান কোনো নাউন, সেই ক্ষেত্রে আমরা বসাবো ইজ দেয়ার এনি, এভরির পরিবর্তে বসাবো ইজ দেয়ার এনি, এবং ইজ দেয়ার এনির পরে ম্যান আছে অবশ্যই ম্যান বসবে। ম্যানের পর আগের নিয়ম অনুযায়ী হু ডাজ নট লাভস ফ্লাওয়ার। আশা করি বিষয়টা আরো বুঝতে পারবে, কারণ আমার গঠনের অনুযায়ী যদি তোমরা মনোনিবেশ করো তাহলে বোঝা যাবে। এবার আমি সর্বশেষ যে নিয়মটি তোমাদের সামনে নিয়ে এসেছি, যদি খুব পরীক্ষায় আসে এই নিয়মটাই বেশিরভাগ ক্ষেত্রে, সেটি হচ্ছে নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, নান যদি কোনো বাক্যে থাকে, সবচেয়ে সহজ একটি নিয়ম হচ্ছে নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে কি বসাতে হবে বন্ধুরা? তোমরা আগেই জেনে ফেলেছো, হু বসাতে হবে। বাক্যের আর কোনো পরিবর্তন করা যাবে না, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। যাই হোক, তো শিক্ষার্থী বন্ধুরা লাস্টের যে এক্সাম্পলটি তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার, অর্থাৎ তোমরা আগেই জেনে ফেলেছো নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে কি বসবে? হু। সো লেটস স্টার্ট। হু বিলিভস এ লায়ার, সেই ক্ষেত্রে আমাদের শুধু নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু বসিয়ে দিলেই সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। সেম অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি হু থাকে, হু এর পরে আমি আগে একটু বলে রাখি, হু এর পরে যদি অক্সিলারি ভার্ব না থাকে, বেশিরভাগ মেইন ভার্ব থাকে, তাহলে আমরা অবশ্যই নোবডি, নো ওয়ান, নান দিয়ে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করব। বিষয়টা হচ্ছে, আশা করি তোমরা আমার এই ক্লাসটি যদি তোমাদের কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা শেয়ার দিয়ে রাখবে, যাতে তোমাদের কোনো সহপাঠী বন্ধু অথবা শুভাকাঙ্ক্ষী অথবা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী হয়তো সেই ক্লাসটা পেয়ে সে অনেকটা বেনিফিটেড হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি অবশ্যই একটি হোমওয়ার্ক রেখেছি যা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমার এই নিয়মগুলো আগে ভালোভাবে পড়বে। পড়ার পর অবশ্যই আমার এই নিয়মটাকে, আমার ওই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবে, খাতায় রেখে দিবে। তুমি স্কুল যখন খোলা হয় তুমি তোমার টিচারকে এই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে, অথবা এছাড়াও যদি লং টাইম হয়, যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্টস বক্সে প্রশ্নটা উল্লেখ করে দিবে। আমি তোমাদের কমেন্টস বক্সের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরিশেষে আমি এখানে দুই পার্ট হিসাবেই এক্সারসাইজ ফর প্র্যাকটিসের জন্য রেখেছি। তোমরা অবশ্যই সেই প্রথম স্লাইডটা হচ্ছে 1 নাম্বারটা পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই ক্লাস টিচারে জমা দিবে। এবং বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই পরীক্ষা যখন স্কুল যখন খোলা হবে তোমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 করে অবশ্যই পরীক্ষা স্কুলে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস থেকে